18ই ডিসেম্বর থেকে পার্শ্ব শিক্ষকদের চলছে অবস্থান বিক্ষোভ। কলকাতার বিকাশ ভবনের পাশেই ফুটপাতের ধারে রাত্রিযাপন করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে আসা পার্শ্ব শিক্ষকেরা। তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে এক চুলো নড়বে না, এমনটাই জানালেন। ফলে 12ই ডিসেম্বর থেকে 31শে মার্চ এটা একটা বড় সময় ছিল এই পদক্ষেপ নেওয়ার, এবং বলতে পারেন যে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য লকডাউন শুরু হয়ে গিয়েছিল এই মাসের শেষ থেকে। তবুও আমরা বলবো যে সময়টা পেয়েছিল সরকার, সেই সময়ে এরা পদক্ষেপ নিতে পারতো কার্যকরী করার জন্য, সেটা মানে যথেষ্ট সময় ছিল। আমরা ওই জন্য আবার বসেছি, এবং এবারের যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বসেছি, কোনো মৌখিক আশ্বাস নয়, একদম এখান থেকে আমরা উঠব লিখিতভাবে। সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা উঠব না। এবং যদি সরকার মনে করে যে এটা করতে গেলে আমার কিছু পরিকল্পনার দরকার, আমার কিছু সময়ের দরকার, কিছু বিধিনিষেধ যেগুলো আছে সেগুলোকে আমার আইনে পরিণত করতে হবে, সে প্ল্যানটাও কিন্তু সরকার নির্দেশ করে জিও করে দিতে পারে। এটুকু বুঝেছি যে শিক্ষামন্ত্রীর কাছে বারবার গিয়ে কোনো লাভ নেই, এবং আপনারা এর মধ্যে দেখেছেন যে শিক্ষামন্ত্রী বলেছেন আবার সেই ধাপে ধাপে এদের সম্বন্ধে ভাবা হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না ধাপটা কোথায়, কি ধাপ আর কত ধাপ আমাদের উঠতে হবে। আর মুখ্যমন্ত্রীও একবার বলেছিলেন এরকম ধাপে ধাপে, আবার শিক্ষামন্ত্রীও তারই কথা কোট করে বলছেন ধাপে ধাপে। এবং শিক্ষামন্ত্রী এই শুধু শিক্ষামন্ত্রী নয়, এই রাজ্যের কোনো মন্ত্রীরই কোনো কিছু করার মতো ক্ষমতা নেই। একমাত্র যদি মুখ্যমন্ত্রী মনে করেন তিনিই করতে পারবেন। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কিন্তু এখানে বসার আগে চিঠি দিয়েছিলাম যে আপনি আলোচনায় বসুন। আমাদের দাবি কিন্তু খুব পূরণ করাটা খুব কষ্টসাধ্য নয়, কারণ আমাদের দাবি হচ্ছে আপনারই যে প্রতিশ্রুতি ছিল 9 সালের এবং আপনার 11 সালের যে ঘোষণা ছিল তাকে বাস্তবায়িত করার জন্যই আমরা দাবি রেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার বলবো আপনি বসুন আমাদের সঙ্গে আলোচনায়, স্থায়ীকরণ এবং তার আগে একটা বেতন কাঠামো করে দিন। নিয়েই আলোচনার জন্য আমরা চিঠি দিয়েছিলাম 9 তারিখে, ওনারা সেটা শুনলেন না। আমরা এখানে অবস্থানে বসেছি, অবস্থানে বসার পরও আমরা 4 দিনের মাথায় আবার চিঠি দিয়েছি আলোচনায় বসুন। আলোচনায় একমাত্র আমাদের সমাধানের পথ, কিন্তু এখনো পর্যন্ত সরকারের স্তর থেকে, সরকারি ক্ষেত্র থেকে আমাদের সঙ্গে আলোচনায় বসা। এই ধাপের গল্প আমরা আর শুনতে চাই না। এই ধাপের গল্প আমরা টিচার হতে পারবেন, যদি তারা না মানেন আমার তো কিছু করার নেই। আমি তো 65 বছর করে দিতে পারবো না শিক্ষকদের, প্রায় টিচারদের করে নিয়ে ওনারা এসকে এমএসকে 55 বছরে তাদের যুক্ত হওয়ার কথা এটা বলছেন। এইসব গুণ তো টিচারদের মধ্যে নেই, অথচ আপনারা টিচার হতে চান। তো ওরা মেনে নিয়েছেন, আমরা দিয়েছিলাম, যারা আমরা অপশনও দিয়েছি যে কারা হতে চান আর কারা হতে চান না আমাদের জানাতে। আমি দেখছি 30% মতন অপশন অ্যাপ্লাইড হয়েছে, তার মানে কি ধরে নেব এরা সবাই 60-এর উপরে রয়েছে। ইরেসপেক্টিভ অফ পিজি ইউজি কলেজেস have been issued, অর্থাৎ এটা পোস্ট গ্রাজুয়েট হোক আর আন্ডার গ্রাজুয়েট হোক, প্রিন্সিপালদের বিষয় যে বৈষম্যটা ছিল সেটা দূর করা গেছে। এই কটি বিষয় আমাদের মধ্যে ছিল। এছাড়াও প্যারা টিচারদের একটা দাবি ছিল বা অনুরোধ ছিল, যে ভাষাই বলি না কেন, যে তারা নিয়মিত শিক্ষকদের মতন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পরিদর্শকের কাজ তাদের দেওয়া হতো না, তাতে তারা অপমানিত বোধ করতেন যে আমরা টিচার হিসেবে সব কাজই করি, আপনি নয় অর্থটা দিতে পারছেন না, তারও আমরা স্কেলেরও দাবি করছি, সেটাও দিচ্ছেন না। আমি তাই অনেকের সঙ্গে কথা বলে মধ্যশিক্ষা পর্ষদকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি যে তাদেরও সুযোগ দেওয়া হোক। সবাই তো পায় না, কিন্তু সবাই যারা সুযোগ পাবে পাবে। শুধুমাত্র প্যারা টিচার বলে তাদেরকে দূরে রাখার কোনো অর্থ নেই। তারা বিভিন্ন কাজে যখন আপনাদের পরীক্ষার সঙ্গে যুক্ত হচ্ছেন, তখন ইনভিজিলেশনের কাজে যদি তাদেরকেও যদি ওই দলের সংখ্যার মধ্যে নেওয়া যায় কাউকে কাউকে, সেটা ভেবে দেয়। বিষয় নিয়ে আমি ইতিমধ্যেই অনেকে গেছেন, যাচ্ছেন, আসছেন, তাদের রাস্তায় বসার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। প্রতি বছরই রাস্তায় বসবেন, প্রতি বছরই দাবি করুন, আপনারা এটা আলোচনার টেবিলে থাকুন, রাস্তাকে রাস্তার মতনই থাকতে দিন। ওইটার একটা বিক্ষোভ রোড নাম দেওয়া হচ্ছে। প্রতিদিন কিছু না কিছু লোক কিছু না কিছু পাওয়ার পর আরো কিছু পাওয়ার জন্য করছেন, আমাদের তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু আপনারা এগুলো না করে একটুখানি
যে বিদ্যায়তনগুলোতে আপনারা যুক্ত তাদের ছাত্রছাত্রীদের কথাও ভাবুন। শুধু নিজেদের কথা ভাবছেন, তাদের পড়াশুনো, তাদের নিয়মিত থাকা, এটা নিয়েও তো আপনাদের ভাবার কথা। সেটাও আপনাদের কাছে অনুরোধ করবো, তাদের কথা বলে। সুদীর্ঘদিন আপনি স্কুলে না গিয়ে অ্যাপ্লিকেশন করছেন যে আমি ছুটিতে থাকবো, সব মানলাম, কিন্তু ছাত্রদের কি হবে? তার তো একটা নির্দিষ্ট কোর্স আছে। অভিভাবকরা বারবার আমার কাছে আসছে যে আপনি তো সবই করছেন কিন্তু পড়াশোনাটা আর কিছু হচ্ছে না। মাননীয় শিক্ষামন্ত্রী যে বিবৃতিটা দিয়েছিলেন সেই বিবৃতিটাকে সম্পূর্ণ সত্য নয়। সেই বিবৃতিটা যিনি দিয়েছিলেন তিনি বলেছিলেন, শিক্ষামন্ত্রী বলেছেন যে আমাদের নাকি 80,000 প্যারা টিচার্স আমাদের রিক্রুটমেন্ট হয়েছিল। আমি বলতে চাই যে না, আপনার ধারণাটা বা আপনার তথ্যটা ঠিকই নয়। আমরা যখন প্রথম 2004 সালে রিক্রুটমেন্ট হই, আমরা প্রথম হচ্ছে যে 56,000 প্লাস এইরকম রিক্রুটমেন্ট হই। পরে নতুন সরকার যখন এলো, অর্থাৎ আমাদের মামাটি মানুষের সরকার, এই সরকারের আমলে তখন হচ্ছে 51,000 প্লাস। তারপরে আমাদের অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা অনাহারে, অর্থের কষ্টে, বিভিন্ন রোগে আমাদের মারা গিয়েছে। বর্তমানে আমাদের দাঁড়িয়েছে 48,000 প্লাস। সুতরাং কোথা থেকে উনি পেলেন 80,000? এই তথ্যটা সম্পূর্ণভাবে ভুল। আরেকটা উনি বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের ধাপে ধাপে হচ্ছে যে সমস্ত সমস্ত দাবি পূরণ করা হবে। যে ধাপে ধাপে বলতে উনি কি ধাপে ধাপে বলতে আজকের তো 11টা বছরই কেটে গেছিলেন, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে পার্শ্ব শিক্ষকদেরকে ক্ষমতা এলে স্থায়ীকরণ করা হবে। সেদিন তাহলে কী বেসিসে বলেছিলেন? শুধু তাই নয়, গত 3/6/2011 তারিখে আমাদের নবান্নেতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরেই, যে তার মন্ত্রিসভার প্রথম বৈঠকে, যে পার্শ্ব শিক্ষকদেরকে ধাপে ধাপে 3 বছরের মধ্যে স্থায়ীকরণ করা হবে। তাহলে আজকের সেই তিমিরেই আমরা চলে যাচ্ছি। উনি বলেছেন, শিক্ষামন্ত্রী বলেছেন যে 10% রিজার্ভেশন মধ্য দিয়ে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা হয়েছে। কোথায় 10% রিজার্ভেশনের মধ্য দিয়ে স্থায়ীকরণ করা হয়েছে? সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ওনার যদি সেটা সৎসাহস থাকে তাহলে উনি শ্বেতপত্র প্রকাশ করুক। এটা আমরা পার্শ্ব শিক্ষক পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে উনি তার শ্বেতপত্র প্রকাশ করে উনি আমাদের সেটা জানান যে সমগ্র পার্শ্ব শিক্ষক সমাজকে অপমান করা হয়েছে। আমরা খুবই অপমানিত এবং লাঞ্ছিত, আমরা খুবই কষ্ট আছি। আমরা পার্শ্ব শিক্ষক 48,000 পার্শ্ব শিক্ষকরা যে অপমান করেছে, আমরা খুবই কষ্ট আছি। উনি শুধু পার্শ্ব শিক্ষকদেরকে অপমান করে না, সমগ্র শিক্ষক সমাজকে উনি অপমান করেছে। এটা আমি কাম্য নয়। আমি উনার দলের একজন সক্রিয় কর্মী হিসাবে আমি বলতে চাই যে শিক্ষামন্ত্রী যে বিবৃতিটা দিয়েছেন সেটা ঠিক সন্তুষ্ট আমরা নয়। এতে আমাদের মধ্যে, যদিও আমরা এখানে আসছি বিভিন্ন দলের হচ্ছে যে প্রতিনিধি, আমরা আমাদের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে আছে, কিন্তু তার মধ্যে আমি একজন সরকারি দলের প্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে পার্শ্ব শিক্ষক হিসাবে যে আমাদের শিক্ষামন্ত্রী যে বিবৃতিটা দিয়েছেন, সে বিবৃতিটাতে এতে আমরা খুবই অপমানিত এবং হচ্ছে যে লাঞ্ছিত মনে। দরকার নয়, আমরা তো কোনো অন্যায্য দাবি করিনি। আমাদের যেটা ন্যায্য দাবি আমরা সেটাই করেছি, যে আমাদের একটু পূর্ণ শিক্ষকের মর্যাদা দেওয়া হোক। আমরা চাইছি না এই যে স্কেল, আমাদের যেটা সমমর্যাদার যে স্কেল, সেই স্কেলটাই দিন। কিন্তু এইভাবে একটা ব্রাত্য করে রেখে দেওয়াটা কি ঠিক? সর্বক্ষেত্রে মহামারী এই সময়ে অনেকেরই বেতন বৃদ্ধি হয়েছে, নানা রকম সুযোগ সুবিধা তারা পেয়েছে, কিন্তু পড়েছে আছি শুধু আমরাই। আমরা গত 18 তারিখ থেকে বসেছি এবং 18 তারিখ থেকে একটা শীতের প্রকোপ কলকাতার শহরে কীরম করেছে সেটা আপনারাও জানেন। এবং এখানে শৌচাগারের ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থা আমরা করে উঠতে পারিনি, কারণ আমাদের সেই আর্থিক সঙ্গতিটা এখনও পর্যন্ত নেই। কিন্তু আমাদের পার্শ্ব শিক্ষিকারা মুখ বুজে এই কষ্ট সহ্য করে দাঁতে দাঁত নিয়ে রাতের পর রাত জেগে পড়ে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন শিক্ষকদের উনি সম্মান করেন এবং শিক্ষকদের উনি মনে করেন যে সমাজ গড়ার কারিগর। গত বছর আমরা 32 দিন কাটিয়েছি, এবছর আজকে 10 দিন অতিবাহিত, এখনও পর্যন্ত কিন্তু সরকার পক্ষে আমাদের দিকে তারা সুনজর দেননি। 18 তারিখ থেকে অবস্থানে বসেছি। আমাদের দুটো দাবি। একটা দাবি হচ্ছে যে আমাদের পূর্ণ সময়ের শিক্ষকের মর্যাদা এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা অবিলম্বে পূরণ করতে হবে। আমি যে বিষয়টা বলতে চাই যে গোটা ভারতবর্ষের চিত্র যদি আমরা দেখি, আমাদের পশ্চিম বাংলা ছাড়া অন্যান্য সমস্ত রাজ্যে 25,000 থেকে 35,000 40,000 পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের বেতন দিচ্ছে। সেই জায়গা পশ্চিম বাংলায় কেবলমাত্র 10,000 এবং 13,000-এর মধ্যে সীমাবদ্ধ রেখেছে। যা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তার সঙ্গে তাল মিলাতে গিয়ে পার্শ্ব শিক্ষকদের রাতের বেলা বাজারে যেতে হয়।
কী যে কষ্টের মধ্যে চলছে আমাদের জীবনযাপন, সেটা পার্শ্ব শিক্ষকরা ছাড়া কেউ বুঝতে পারছে না। এই দাবি আমরা অনেক দিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে আসছি, কিন্তু উনি চক্রান্ত করে বলছে এই করে দেবো ওই করে দেবো, কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে করছে না। আমরা গত বছর 28 দিন এবং 32 দিন এই আন্দোলন করেছি, তার ধারাবাহিকতায় আবার আমরা 18 তারিখ শুরু করেছি। এইটা কতদিন চালাবো কোনো আমাদের হিসাব নেই। যতক্ষণ আমরা জিও পাচ্ছি আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সরকারের জিও না দিলে আমরা উঠছি না। আর একটা বিষয় যেটা আমি বলতে চাইছি, পশ্চিমবাংলা যখন দেশ স্বাধীন হয়নি তখন ছিল শিক্ষার দিক থেকে 1 নম্বরে, কিন্তু এখন নামতে নামতে 32 থেকে 33 নম্বরে চলে গেছে। কেন এটা এলো? তার প্রথম কারণ হচ্ছে যেই সরকারে আসছে সে শিক্ষা নিয়ে কোনো ভাবছে না, পাস ফেল নেই। তা বাদে শিক্ষকদের প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল, ভোকেশনাল বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়ার জন্য শিক্ষার যেটা মেরুদণ্ড সেটাকেই নষ্ট করে দিচ্ছে। তার জ্বলন্ত প্রমাণ আমরা পার্শ্ব শিক্ষকরা। এই দিক থেকে আমরা স্কুলে যে পরিষেবা দিচ্ছি কিন্তু তার মর্যাদা আমরা পাচ্ছি না। ছাত্র, শিক্ষক, অভিভাবক আমাদেরকে যে পরিমাণে ভালোবাসে তাদের টানে আমরা আজ শিক্ষাদান করে যাচ্ছি, এবং এখন পর্যন্ত পশ্চিমবাংলা কোনো ড্রপ আউট ক্যান্ডিডেট নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শিক্ষার যে সঠিক মান সেই মান কিন্তু নেমে যাচ্ছে সঠিক চিন্তা ভাবনার অভাবের জন্য। আমরা মনে করি সমস্ত শিক্ষকের সঙ্গে আমাদের পার্শ্ব শিক্ষককে স্থায়ীকরণ করা হোক, আমাদের পূর্ণ মর্যাদা দেওয়া হোক। তাহলে আমি মনে করি ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি যে শিক্ষা ছিল পশ্চিমবঙ্গ সেই জায়গায় ফিরে আসবে 1 নম্বর স্থানেও। আজকে আমাদের এই অবস্থা, এই অবস্থার পিছনে মানে ইতিহাসটা ওনারা জানেন, পূর্ব ইতিহাসটা ওনারা জানেন, জেনে শুনে অনেক প্রতিশ্রুতি দিয়ে ওনারা ক্ষমতায় এসেছিলেন, এবং তখন ওনাদের কাছে মনে হয়েছিল যে আমরা অত্যাচারিত, বঞ্চিত, শোষিত এই ধরনের শব্দগুলো ওনারা ব্যবহার করেছিলেন 2009 সালে, এবং আমাদেরও মনে হয়েছিল ওনারা আমাদের সঙ্গে সহানুভূতিশীল, এবং একটা আশ্বাস পার্শ্ব শিক্ষক, গোটা পার্শ্ব শিক্ষক সমাজই ওনাদের কাছ থেকে পেয়েছিল, যে কারণে ওনারা যখন ক্ষমতায় এসেছিলেন ওনাদের কাছে আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে প্রথমেই গিয়েছিলাম, এবং পরবর্তীতে আমরা আন্দোলনে নেমেছি। গত বছরও এই আন্দোলনের পর আমরা যখন ওনার সঙ্গে মুখোমুখি হয়েছিলাম, উনি বলেছিলেন 1.5 মাস সময় চেয়েছিলেন, 3 মাস সময় দেওয়া হয়েছিল ওনাকে। উনি আশ্বাস দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে একটা সুরাহা উনি করবেন, কিন্তু তারপরে আমফান, তারপরে এই প্যান্ডেমিক সিচুয়েশন, এই সমস্ত অজুহাতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আবার কোণঠাসা হয়ে পড়েছি, এবং শুধুমাত্র আমরাই কোণঠাসা হয়ে পড়েছি, তাছাড়া মেলা খেলা সমস্তই কিন্তু যে যার জায়গায় রয়েছে। সুতরাং আমরা ওনার মতো মুখ্যমন্ত্রী বলুন বা শিক্ষামন্ত্রী বলুন সেই চেয়ারকে সম্মান করেছি সবসময়, এবং ভরসা রাখতে চেয়েছি ওনাদের উপর, এবং গোটা সমাজকেই শিখিয়েছি যে ভরসা বা মানুষের উপর ভরসা রাখা উচিত। সেই কারণে আমরা মৌখিকভাবেই কথাবার্তা বলেই ওনার উপর ভরসা রেখেছিলাম, এবং আস্থা রেখে আমরা আমাদের অবস্থান তুলেছিলাম, আমাদের অনশন তুলে নিয়েছিলাম। কিন্তু তার পরবর্তীকালে আমরা বারবার যোগাযোগ রেখেছিলাম ওনাদের সঙ্গে, কিন্তু কোনো ফল আমরা পাইনি, যে কারণে এবারে আমরা লিখিত চাইছি। এবারে আমরা জিও ছাড়া উঠব না, এটাই আমাদের মূল কথা। বেশ কিছু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক এবং শিক্ষিত সমাজের প্রতি একটা চরম অবহেলা দেখা যাচ্ছে এই সরকারের। তারা মুখে বলছেন, মুখ্যমন্ত্রী নিজে মুখে বলছেন যে শিক্ষককে সম্মান করতে হবে, শিক্ষকরা সমাজ গড়ার কারিগর, কিন্তু অন্যান্যভাবে আমরা দেখছি নানা রকম ব্যঙ্গ বিদ্রুপও আসছে মন্ত্রীদের তরফ থেকে। আমরা যখনই দেখা করতে যাচ্ছি আপনারা তো মাইনে পেয়ে যাচ্ছেন, এরকম একটা অবহেলা সূচক মনোভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওনাদের সম্মান আমরা ওনাদের কাছ থেকেই পাচ্ছি না, সুতরাং আমরা সেই সম্মানটুকুই আগে ফিরে পেতে চাই। আমরা আমাদের প্রধান দাবি যেটা, সেটা হচ্ছে শিক্ষকের মর্যাদা। শিক্ষকের মর্যাদা এই সরকার দিক, সেই সরকার তার সঙ্গে সঙ্গে মানুষেরও যে আকাশের মতো হৃদয় থাকতে পারে, তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না। রূপকথারও বাইরে যে এক বিশাল জগৎ আছে, তার কাছে না শুনলে বোধহয় শোনাই হতো না। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দেনা বয়সটা সেই 6 কিংবা 7, হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত। সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু।
আজকে আমি সবই বুঝি, ভুল করেছি কত, তখন তো কেউ দেখেনি তো স্যারের বুকের ক্ষত। দেখেছিলাম তার দু চোখে স্নেহের মহাসাগর, যা চেয়েছি তাই পেয়েছি স্বার্থপরের মতো। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দেনা, এনে দেনা বয়সটা সেই 6 কিংবা 7, হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত। সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দেনা, এনে দেনা বয়সটা সেই 6 কিংবা 7, হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত। সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু। সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু। সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছেই